কিন্তু চলতেই থাকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কেন্দ্রের পাঠানো টাকার হিসেব চাইলেন তৃণমূল সরকারের থেকে। পাশাপাশি তার কটাক্ষ, সেই সব টাকা নাকি সিন্ডিকেটে চলে যাচ্ছে। উল্টো দিকে তৃণমূল বলছে টাকাই তো ঠিকমতো দিচ্ছে না কেন্দ্র। কখনো তোষণের রাজনীতির অভিযোগ, কখনো দুর্গাপুজোর বিসর্জন নির্দেশিকার প্রসঙ্গ টেনে আনা, একগুচ্ছ অভিযোগে তৃণমূলকে বিঁধলেন অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। সব মিলিয়ে পঞ্চায়েত কুরুক্ষেত্রের আগে রাজনীতির উষ্ণায়ন একেবারে চরমে। এর পাশাপাশি এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো উত্তরকন্যার বৈঠকে পাহাড় জট কাটার ইঙ্গিত। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও শান্তি ফেরাতে সহমত হয়েছে সব পক্ষই। এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি সভাপতির হুঙ্কার। हम तो ग्रांट भेज रहे हैं, मैंने तो हिसाब दे दिया हम कितना भेजते, पैसा कहाँ गया इसका हिसाब ममता बनर्जी ने देना है। पैसा गया कहाँ? এপ্রিলের পর সেপ্টেম্বর, 5 মাস পর রাজ্যে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এবার সরাসরি হিসেব চাইলেন কেন্দ্রীয় অনুদানের টাকার। क्यों बंगाल के अंदर बिजली नहीं आई, क्यों बंगाल के अंदर साक्षरता नहीं बढ़ती, क्यों बंगाल के अंदर इंडस्ट्रियल डेवलपमेंट नहीं होता, क्यों बंगाल के अंदर स्वच्छ पीने का पानी नहीं पहुंचता? कहां गया पैसा? सारा पैसा सिंडिकेटों में समाप्त हो जाता। পাল্টা তৃণমূলের প্রশ্ন, কেন্দ্রীয় অনুদানের টাকা কেন বন্ধ হয়ে যাচ্ছে? অন্য রাজ্যকে সাহায্য করলেও বন্যায় পশ্চিমবঙ্গকে কেন সাহায্য করলো না মোদী সরকার? কেন্দ্রের টাকাটা বন্ধ হয়ে গেল কেন পশ্চিমবঙ্গে? সেটার উত্তরটা আগে দিতে হবে। কেন অর্ধেক হয়ে গেল 49টি প্রকল্প? সেটার তো উত্তর দিতে হবে। কেন বন্যার জন্য কোনো বরাদ্দ পেল না পশ্চিমবাংলা? কেন্দ্রীয় সরকার তার সাহায্যের হাত বাড়ালো আসামে, তার সাহায্যের হাত বাড়ালো বিহারে। यहाँ पर जो राजनीतिक और कौमवादी हिंसा हुई है, मुझे लगता है शायद ही दुनिया में किसी कोई जगह पे इससे ज्यादा पॉलिटिकल हिंसा होती होगी, इससे ज्यादा निर्मम पॉलिटिकल हिंसा होती होगी। রাজনৈতিক সন্ত্রাসের কথা যদি বলতে হয়, তাহলে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে এত হিংসা ছড়িয়েছিল কিনা? গুজরাটের দাঙ্গার নায়ক কারা? প্রায় প্রতিটি ক্ষেত্রে তারা বিভিন্ন রাজ্যে সন্ত্রাস বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের উপর প্রভাব বিস্তার করবার চেষ্টা করছেন। 2019-এর কথা মাথায় রেখে বিজেপির স্লোগান পূবে তাকাও। পার্থর পাল্টা কটাক্ষ, দিবা স্বপ্ন দেখছেন অমিত শাহ। मैं स्पष्ट देख रहा हूं अगली सरकार यहां पर भारतीय जनता पार्टी की सरकार बनेगी। আপনি 3 বার কেন 300 বার আসুন, একই পরিস্থিতি হবে। সামনে পঞ্চায়েত ভোট, সেমিফাইনাল, তারপর 2019-এর লোকসভা ভোট, ফাইনাল। তৃণমূল বিজেপি এখন তাই ওয়ার্ম আপ সারছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রাহুল চক্রবর্তীকে দিয়ে শুরু করব। রাহুল, কেন্দ্র টাকা পাঠাচ্ছে এবং শুধু পাঠাচ্ছে না, ইউপিএ সরকারের তুলনায় বেশি পাঠাচ্ছে, কিন্তু সেই টাকা জনস্বার্থে খরচ হচ্ছে না, সিন্ডিকেটে চলে যাচ্ছে। মানে করের অংশ, অনুদান আর প্রকল্পের টাকা বাবদ মিলিয়ে পশ্চিমবঙ্গ, অমিত শাহের দেয়া হিসেব, পশ্চিমবঙ্গ আগে পেত 1,32,000 কোটি টাকা। 2014 সালে মোদী সরকার আসার পর এখন সেটা দাঁড়িয়েছে 3,59,000 কোটি টাকা। আসলে বলতে চাইছেন বঞ্চনা কোথায়? বেশি দিচ্ছে। প্রথমত বিজেপির সর্বভারতীয় সভাপতি দলিত প্রেম দেখাতে গিয়ে লোকের বাড়ি খেতে গিয়ে কলা পাতা চিবিয়ে খাওয়ার পর অনেক কিছু ভুলে গেছেন উনি। মানে কি বলছেন, কাকে বলছেন, কেন বলছেন। একটা কথা একটু লক্ষ্য করবে, বিদ্যুৎ কেন হচ্ছে না বিদ্যুতায়ন পশ্চিমবঙ্গে, যেখানে দাঁড়িয়ে আগামী 2017-এর মধ্যে গ্রামীণ বিদ্যুতের প্রথম যে সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছবে, এটা পশ্চিমবঙ্গের কৃতিত্ব। এটা বোধহয় উনি জানেন না। 2018 উনি ভাবছেন, আর 2017 পশ্চিমবঙ্গ সেটা করে দেখিয়েছে অলরেডি। দ্বিতীয়ত, কৃষিকরণের ক্ষেত্রে, কৃষিকরণে 1 নম্বর পশ্চিমবঙ্গ, বাকি 100 দিনের কাজে 1 নম্বর পশ্চিমবঙ্গ। কন্যাশ্রী যুগান্তকারী কাজ করে এসছে, বাইরে থেকে স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ। বাকি যত প্রকল্প একটা একটা করে আমি বলতে থাকি, পশ্চিমবঙ্গের উন্নয়ন কতটা হয়েছে সেটা বোধহয় উনি জানেন না। দ্বিতীয়ত একটা কথা বলি, একটা ছোট কথা। আর দ্বিতীয়ত,
সর্বভারতীয় সভাপতি হিসাব চাওয়ার কে? দয়া করে উনি ওনার অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করুক, যিনি জানেন পশ্চিমবঙ্গের খাতের টাকাগুলো কোথায় গেছে। তা না করে উনি জিজ্ঞেস করছেন একজন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি হয় উনি, আমি জানি না কেন করছেন। দয়া করে অরুণ জেটলিকে জিজ্ঞেস করুন। আপনি বলছেন দল এবং সরকার, তার ভেতরে কোনো সীমারেখা থাকছে না। পঙ্কজদার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে 59টা প্রকল্পের টাকা 50% বা তার কম, আরও কম, 50%-এর থেকেও তার বরাদ্দ কমে গেছে। একটা দুটো নয়, 59টা প্রকল্প। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 50% যেহেতু পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, তারা বলছে না আমি নামটাই পাল্টে দেব। বন্যার টাকা, কোনো সন্দেহ নেই, কয়েক সপ্তাহ আগে যা দেখলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু টাকা পেল না, পেল গুজরাট যেখানে বিজেপি সরকার, যেখানে বন্ধু সরকার নীতিশ কুমারের বিহার, বাংলা যেখানে বন্যার পরিস্থিতি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আমরা তুলে ধরেছি, বাংলা কিন্তু টাকা পেল না। দেখুন, এক্ষুনি আপনি বললেন যে ত্রয়োদশ অর্থ কমিশনে 1,32,000 কোটি টাকার জায়গায় চতুর্দশ অর্থ কমিশনে 2,59,000 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে। 3 লক্ষ। এছাড়াও যেটা পশ্চিমবঙ্গে যদি আপনি কৃষির ক্ষেত্রে বলেন, যে মহারাষ্ট্র যেখানে সর্বোচ্চ, আপনাদের আনন্দবাজারে প্রকাশিত হয়েছে 1 মে 81.7 পয়েন্ট পেয়ে প্রথম, সেখানে 19তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ 32.5 অঙ্ক তারা পেয়েছেন। আপনি যদি বলেন যে পশ্চিমবাংলার বিনিয়োগ 2015-তে 2,43,000 কোটি টাকা মৌ স্বাক্ষরিত হয়েছে, যেখানে প্রস্তাব এসছে 17,615 কোটি টাকা, আর প্রকৃত বিনিয়োগ হয়েছে 943 কোটি টাকা। এটা আপনাদের আনন্দবাজারে 23শে এপ্রিলে প্রকাশিত হয়েছে। প্রতিটা ক্ষেত্রে যে ভ্যারিয়েশন এবং যে টাকাগুলো পাওয়া যাচ্ছে না, যদি আপনি সিএজি রিপোর্ট দেখেন, পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে যে কত শতাংশ টাকা দেওয়া হয়েছে, কোন কারণে দেওয়া হয়নি, কখনো আপনি একটু ব্যাখ্যা করবেন, সিন্ডিকেটে চলে যাচ্ছে না, নামটা কি হচ্ছে, মানে কি বোঝাতে চাইছেন? দেখুন, 100 দিনের কাজ, অভিযোগ তো আপনাদের চ্যানেল দিয়ে করেছেন যে ডুয়াল নাম নথিভুক্ত করা হয়েছে, টাকা ডিসবার্স করা হয়নি, কার্ড নিয়ে নেওয়া হয়েছে, তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? যদি প্রপারলি যে পারপাসে টাকাটা দেওয়া হচ্ছে সেই পারপাসে খরচ না হয়, তাহলে টাকাটা সাইফনিং হচ্ছে। সেই জন্য বন্যায় নিশ্চয়ই খুব অন্যায়, কোনো সন্দেহ নেই, সেই জন্য বন্যায় টাকা দিলেন না। না, বন্যায় দেখুন, প্রতিটা আপনি যদি বলেন যে প্রতিটা প্রকল্পের জন্য কেন্দ্রীয়কে কিভাবে আবেদন করা হয়েছে, সেটা কোনো পরিসংখ্যান আমার জানা না। না, আপনি গুজরাটকে টাকা দিচ্ছেন, বিহারকে টাকা দিচ্ছেন, কেন পশ্চিমবঙ্গের বন্যা? আমি তো বলছি যে আপনারা যদি সিএজি রিপোর্টটা তুলে ধরেন, তাহলে দেখতে পাবেন যে টাকা না দেওয়া, টাকা হিসাব চাইবে না, যা দেওয়া হয়েছে তার হিসাব তো দিতে হবে। যেখানে বন্যা পঙ্কজদা বাবা বলতে চাইছেন না, গুজরাটে যেখানে ন্যাশনাল ডিজাস্টার ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে এখানে একটা পয়সাও দেওয়া হয়নি। বিহার যেহেতু বিজেপি, না যেহেতু বিহার আমরা দেখতে পাচ্ছেন, আসাম দেখতে পাচ্ছেন, সেখানে টাকা যাচ্ছে, অথচ এখানে দাঁড়িয়ে একটা পয়সা আপনারা অনুদান দেননি। প্রকল্পগুলো একটা পর একটা কেটে দেওয়া হয়েছে। তোষণের রাজনীতি, উল্টো দিকে তার জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলছেন বিভাজনের রাজনীতি। দ্রুত একবার দেখবো, আজ গোটা দিন ধরে তোষণের রাজনীতির অভিযোগ বনাম বিভাজনের রাজনীতির অভিযোগ। দেখুন, ইস্যু পুরনো, তবে মঙ্গলবার তা নিয়ে ফের তৃণমূল বিজেপির তরজার পারদ চড়ল নতুন করে। এদিন তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ফের ঝুলি থেকে তোষণের তাস বের করেন অমিত শাহ। अपीसमेंट की पॉलिटिक्स को हमने लगभग देश से खत्म कर दिया, बंगाल बच गया ऐसे। পাল্টা বিজেপির বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তুলে সুর চড়াতে দেরি করেনি তৃণমূলও। বন্ধ দরজার মধ্যে আপনি সমাজের বিভাজনের যে রাজনীতি করবার পরামর্শ দিচ্ছেন, লোককে মারবার পরামর্শ দিচ্ছেন, এ থেকেই বোঝা যায় যে গণতন্ত্রের উপরে এদের কোনো আস্থা নেই। তরজা এখানেই থামেনি। তৃণমূলের বিরুদ্ধে ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ তুলে বিজেপিকে ক্ষমতায় আনার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী সেনাপতি। कठोर फैसले लेते हैं तो नाराजगी होती है, मगर मेरी सरकार ने, मेरी पार्टी की सरकार ने, नरेंद्र मोदी सरकार ने कभी लोगों को अच्छे लगे ऐसे फैसले नहीं लिए। लोगों के लिए अच्छे हो ऐसे फैसले लेने का निर्णय किया। लोक रंजन फैसले लेना, वोट बैंकों को खड़ा करना, वोट बैंक का तुष्टीकरण करना बहुत सरल है। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে পদ্ম ফোটানোর চেষ্টা করছে। বাচ্চাদের হাতে তরোয়াল তুলে দিচ্ছেন, বাচ্চাদেরকে বলা হচ্ছে দশমীতে তোমরা সব ত্রিশূল পাবে। এটা কি কোনো রাজনৈতিক কর্মসূচি? দুই সম্প্রদায়ের মধ্যে
সুসম্পর্ক নষ্ট করবার চেষ্টা করছে। গত কয়েকবারের ধারা অব্যাহত রেখে এদিনও পরিবর্তনের স্লোগান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন অমিত শাহ। आप लोगों ने परिवर्तन किया था, ये लाल सरकार निकाल कर लीली सरकार ले आए थे आप। मैं पूछना चाहता हूं 7 साल के बाद क्या हुआ भाई? गरीबी गई क्या? हिंसा कम हुई क्या? बेरोजगारी गई क्या? सबका जवाब ना। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূলও। পশ্চিমবঙ্গের ভালোর জন্য বিজেপি কটা মিছিল করেছে, জনস্বার্থে কটা মিছিল করেছে। সব মিলিয়ে বঙ্গ দখলের যুদ্ধের আবহে ফের সামনে সাম্প্রদায়িকতার ইস্যু, আর তা নিয়েই চাপানুতর। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ওম প্রকাশ মিশ্রের কাছে আসবে। ওম প্রকাশ, একটা জিনিস আজকে অমিত শাহের বক্তৃতা যদি দেখেন, কথায় কথায় কিন্তু মনমোহন সিংহ অনেক দিন পর আবার রাজনীতির মঞ্চে ফিরে এসছেন। অমিত শাহের কথা কি না বলেছেন, নীতিপঙ্গুত্বর কথা মনে করিয়েছেন, সিদ্ধান্ত নিতে না পারা, বলেছেন এমন একটা সরকার চলেছিল যেখানে প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নন, বাকি সবাই প্রধানমন্ত্রী, মনমোহন সিংহকে কেউ মানত না। এই মোদী সরকারই একমাত্র সিদ্ধান্ত নিতে পারে, নোটবন্দির মতো সিদ্ধান্ত, সার্জিক্যাল স্ট্রাইকের মতো সিদ্ধান্ত, ডিজিটাল লেনদেনের মতো সিদ্ধান্ত। অমিত শাহের দাবি যে প্রথম 3 বছরেই শুধু মোদী সরকারের সাফল্য সাফল্য আর সাফল্য। অমিত শাহ যদি মনে করেন যে তার সরকার সাফল্যের সঙ্গে দেশ পরিচালনার কাজে নিযুক্ত আছে, তো আমি তার সঙ্গে আর কি তার জন্য লড়াই করতে যাব না। যে আজকে ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশ, উন্নয়ন আর পাশাপাশি রাজনৈতিক স্থিরতার প্রশ্ন, জাতীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ, এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর কেন্দ্রীয় সরকারের নীতিগুলি যে বারবার ভুলে ভরা এবং সঠিক দিক নির্দেশ করতে পারছে না, আজকে সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। এবং তার ফলে বিজেপি সরকার তাদের কাজের খতিয়ান এবং তাদের কাজের রেকর্ড সেটাকে সামনে রাখতে পারছে না। এখনও তারা ডক্টর মনমোহন সিংয়ের ভূত দেখছে। আমি আপনাদের বলেছিলাম যে মানুষ কিন্তু বলছে কই লৌটা দে মেরে বিতে হুয়ে দিন, এই জন্যেই বলেছিলাম। তার কারণটা হচ্ছে এই অমিত শাহ এরাই আজকে দিনের কথা বলেছিলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন। এই আজকে সোশ্যাল মিডিয়া বলুন বা মানুষের বিভিন্ন গণ আন্দোলন বলুন বা জাতীয় কংগ্রেসের যে লড়াই সারা দেশে, সেটা দেখুন, আপনি খেয়াল করে দেখবেন যে একটা কাউন্টার বিজেপি ন্যারেটিভ কিন্তু সারা ভারতবর্ষে তৈরি হয়েছে এবং সেটাকে এখন বিজেপি আর কি রুখতে পারছে না। এবং তার ফলেই নানা রকম ধমক চমক ইত্যাদির অবতারণা করা হচ্ছে। এটা খুব বিশেষ করে কার্যকরী যে হচ্ছে না, এবং তাই জন্য অমিত শাহ সেটাই স্বীকার করে নিয়েছেন। ডক্টর মনমোহন সিংয়ের যে সমস্ত বক্তব্য গত 3 বছরেও খুব কম কথা উনি বলেন, এই বক্তব্যগুলি সামনে এসছে, সেটা কিন্তু বারবার করে রেখাঙ্কিত হয়েছে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। আমি এখানে ডাইরেক্ট এক্সাম্পলসগুলি দেওয়ার আর কি খুব একটা সুযোগ নেই, আমি সেখানে যাচ্ছিও না। শেষে আমি বলবো, এই যে আপনাদের ডিবেটের ফরম্যাট, এখানে অমিত শাহ একটা কথা বলছেন, এদিকে পার্থ চট্টোপাধ্যায় একটা কথা বলছেন, এই দুটো সরকার না না আপনাদের ফরম্যাটটা হচ্ছে যে রাজনৈতিক যে বিভাজন, সেই বিভাজনটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিভাজন দেখছেন কেন? অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করেছেন, তৃণমূলকে আক্রমণ করেছেন। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে একদিকে আপনার উন্নয়ন দিদি আর একদিকে আপনার বিকাশ দাদা, হ্যাঁ, এরা ভারতবর্ষকে কমপ্লিট করতে দিন, কমপ্লিট করে নিতে দিন, কমপ্লিট করে নিতে দিন। অল ইন্ডিয়া কংগ্রেস বিজেপিকে আক্রমণ করছে, আরে অল ইন্ডিয়া কংগ্রেস কি করছে? চুপ করে আছেন, আপনি আপনাদের আলাদা নীতি। ঠিক আছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের নীতি আর দিল্লির নীতির মধ্যে কোনো তারতম্যের কোনো জায়গা নেই। বক্তব্যটা হচ্ছে এখানে আমরা অপোজিশনে আছি এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত যে অত্যাচার তারা করছে তার দিকে অতি অবশ্যই আমরা আন্দোলন করছি এবং লড়াই করব। কিন্তু ফাইনালি আপনার একটা কথা বলে দিই
এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যে তরজা, সেই তরজাটা কিন্তু অনেকটাই আর্টিফিশিয়াল। তৃণমূল আচ্ছা, কংগ্রেস আপনি যদি বলছেন গোটা। নিজেদেরকে জেনুইন প্রমাণ করতে চায়, তাহলে তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করুক। আমরা দেখি আপনাদের সাংবাদিকরা যারা মার খেয়েছিলেন, তাদের বিরুদ্ধে যারা অত্যাচার করেছে অবশ্যই, তাদের বিরুদ্ধে মেয়র। এখনো কিন্তু ব্যবস্থা হলো না। এবং আজকে কংগ্রেসের মিছিল কর্মীরা করেছে, বা সিপিএম এর কর্মীরা, এমনকি বিজেপির কর্মীরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, তারও কিন্তু কোনো প্রতিকার করা হচ্ছে না। যেটা বলছেন নিজেদের সেই মধ্যে ন্যারেটিভটা হঠাৎ করে বিজেপির লড়ছে, এগেইনস্টে, না। সেটা ওমপ্রকাশ দার যে নেতা, তারা হয় ইতালি থেকে নাহলে আমেরিকা থেকে বলছেন। ন্যারেটিভটা ভারতবর্ষে বোঝা যাচ্ছে না। পঙ্কজদার সাথে সোমরাজদার সুন্দর একটা সহাবস্থান আছে এই কারণে, এখানে দাঁড়িয়ে যা যা করেনি নরেন্দ্র মোদী, যেভাবে ব্র্যান্ডিং করা হয়েছে, সেই ব্র্যান্ডিং এর নেগেটিভ পয়েন্টগুলোকে যাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা ছিল মানুষের কাছে পৌঁছে দেওয়া, তারা এখানে বসে বিবৃতি দিচ্ছেন। তারা নেই, কংগ্রেসের অবস্থানটি তাই তৈরি না। আমরা তারা চাইছেনটা কি? এখানে এক কথা বলছেন, হাইকমান্ড আর এক কথা বলছেন, এখানে কথা ওরা মানেন না, ওরা কথা হাইকমান্ড মানেন না। তো ওমপ্রকাশ দা মানে কাদের হয়ে বলছেন আমি জানি না, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে একটা তালমিল আছেই। তাই জন্য কংগ্রেস বিহারে গেলে তালমিলটা বোঝা যাবে। কে কার সঙ্গে আছে এবং কে কার সঙ্গে নেই। প্রায় এই স্টুডিওর পরিস্থিতি এই মুহূর্তে পরশুরামের ভূষণ্ডির মাঠের ওই শেষ দৃশ্যটার মতো। যাই হোক, আমরা আপাতত দেখব অমিত শাহ পরপর মোদী সরকারের সাফল্যের একটার পর একটা খতিয়ান তুলে ধরেছেন। ममता जी को मैं पूछूं क्या हुआ है, उसके पहले मैंने क्या करा है, मेरी पार्टी ने क्या करा है, मेरी पार्टी की सरकार ने क्या करा है, वो आप लोगों के सामने रखना जरा ज्यादा उचित होगा। আইসিসিআর অনুষ্ঠানের শুরুটা এভাবেই করার পর একে একে মোদী সরকারের নানা সিদ্ধান্তের কথা তুলে ধরেন অমিত শাহ। তার মুখে উঠে আসে নোট বাতিলের প্রসঙ্গ, জিএসটি চালুর কথা। चाहे नोटबंदी हो, चाहे जीएसटी हो, चाहे सेल कंपनियों के अंदर जांच बिठाकर 2 लाख सेल कंपनियों को एक साथ बंद करने की बात हो, अनेक प्रकार के काम किए। পাল্টা বিরোধীদের দাবি, নোট বাতিলের জেরেই তো আর্থিক বৃদ্ধির হার 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তড়িঘড়ি জিএসটি চালু করায় তো ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে অমিত শাহ মোদীদের সাফল্য কোথায়? উল্টে তৃণমূলের দাবি, নোট বাতিলের নেপথ্যে বড়সড় দুর্নীতি রয়েছে। এত বড় দুর্নীতি নোটবন্দির সময়, নোট বাতিলের সময় একমাত্র বিজেপি তার রাজ্য স্তরে টাকা জমিয়ে বিভিন্ন রাজ্যে তার স্থায়ী অফিসঘর জমি কিনেছে। নিজের সরকারের সাফল্যের কথা বলতে গিয়ে অমিত শাহ দাবি করেছেন, भारत आज विश्व की सबसे तेज गति से बढ़ती हुई अर्थव्यवस्थाओं में शुमार है। फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी भारत बना हुआ है। পাল্টা অর্থনীতিবিদদের একাংশের দাবি, মোদী সরকারের নেওয়া নোট বাতিলের সিদ্ধান্তের জেরে আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়ায় চীনের কাছে দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হওয়ার তকমা হারিয়েছে ভারত। অমিত শাহ দাবি করেছেন, দেশের আর্থিক বৃদ্ধির হার বেড়েছে। मित्रों, इस देश की अर्थव्यवस्था पूरी चरमरा गई थी। 3 साल के अंदर हमने महंगाई को भी काबू किया है, फिस्कल डेफिसिट को भी काबू किया है। পাল্টা অর্থনীতিবিদদের একাংশের দাবি, বৃদ্ধির হার বাড়ার বদলে তো কমছে। 6.1% থেকে কমে জিডিপি 5.7% হয়েছে। ইউপিএ সরকারকে আক্রমণ করে মোদী সরকারের দৃঢ়তার কথা তুলে ধরেছেন অমিত শাহ। आगे एक सरकार चलती थी जिसको पॉलिसी पैरालिसिस हो गया। नरेंद्र मोदी सरकार ने कभी लोगों को अच्छे लगे ऐसे फैसले नहीं लिए, लोगों के लिए अच्छे हो ऐसे फैसले लेने का निर्णय किया। 50 फैसले गिना सकता हूं आपको जो इतिहास का हिस्सा बन जाए। পাল্টা বিরোধীদের কটাক্ষ, না ভেবে নেওয়া সিদ্ধান্ত তো ইতিহাসের পাতায় ব্যর্থতা হিসাবে অবশ্যই ঠাঁই পাবে। দুমদারাক্কা কতগুলো চিন্তা তিনি ঘোষণা করে দেন, সেই চিন্তাগুলো পরবর্তীকালে দেশের অর্থনীতির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কি সংকট তৈরি করবে, এটা উনি একবারের জন্য ভাবেন না। সব মিলিয়ে অমিত শাহ রাজ্য সফর ঘিরে তরজা তুঙ্গে। এবিপি আনন্দ। অম্বুজবাবুর কাছে আমি অর্থনীতি ছেড়ে রাজনীতিতে আসবো। সেটা হচ্ছে, অমিত শাহ বলছেন যে, কালকেই বলেছেন যে মার খেয়েছেন, এই কাঁদুনি শুনতে আসেনি, পাল্টা কি করেছেন সেই গল্পটা বলুন।
দিলীপ ঘোষ গত বুধবার শ্যামনগরের নোয়াপাড়ায় বললেন যে বিজেপি কর্মীদের বলছি এখন থেকে পাল্টা মাস শুরু করুন, আমরা গান্ধীবাদী নই। কিছুদিন আগে বলেছিলেন যে পুলিশকে মারার কথা, পুলিশকে মারলে তাহলেই নাকি ক্ষমতায় আসা যায়। আমার আপনার কাছে প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে যখন এই বার্তা সর্বোচ্চ নেতৃত্ব থেকে আসছে তখন তো হিংসা বাড়বে, খুনোখুনি বাড়বে, সামনে পঞ্চায়েত নির্বাচন, রক্তগঙ্গা বইবে। শাসকের অবশ্যই দায়িত্ব এবং অনেক বেশি দায়িত্ব, কিন্তু বিরোধীরও তো দায়িত্ব আছে। আপনি বলতেই পারেন যে অনুব্রত মণ্ডলও তো বলেছিলেন পুলিশকে বোমা মারার কথা, ঠিকই তো বলেছিলেন, অত্যন্ত অন্যায় বলেছিলেন, কিন্তু বিজেপি তো ভালো উদাহরণগুলো নেবে। আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ বীরের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে না? তো তিনি কি জমি দখলের লড়াই করতেন নাকি মাস্কেট নিয়ে সুভাষচন্দ্র বোস? তো আবার সারা পৃথিবী জুড়েই ওয়ার অ্যান্ড পিস বলে দুটো কনসেপ্ট আছে, কখন ওয়ার করতে হয়, কখন পিস দরকার হয়, ঠিক আছে না? মানে কেউ বোমা মারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোমা খাবো, মানে সেটা বোধ হয় খুব মানে যুক্তিযুক্ত কথা নয়। আমি বলছি না, আমি বলতে দিন, টিট ফর ট্যাট বিশ্ববিখ্যাত স্ট্র্যাটেজি, বিশ্ববিখ্যাত ম্যানেজমেন্টের প্রফেসর হিসেবে বলছি আপনাকে, টিট ফর ট্যাট। তো টিট ফর ট্যাটের মানেটা কি? জয়সা কো তৈসা, মার্কা বদলা মার, আইন নিজের হাতে তুলে না না, আইন নিজের হাতে তুলে নেওয়া মানে কি? কেউ যদি শুনুন, আপনি ডিস্টার্ব করলে বলুন না, বলতে দেবেন না দেবেন না। কেউ যদি বোমা মারতে আসে সেটা কি আইনসঙ্গত? তো বোমা মারতে গেলে রসগোল্লা ছোঁড়া হবে না বা ফুল ছোঁড়া হবে বোমা ছুড়বে না, কি উপযুক্ত উত্তর দিতে হবে। আত্মরক্ষার অধিকার তো সবারই আছে, আত্মরক্ষার অধিকার সবারই। আমি বলি আপনাকে, নিশ্চয়ই পুলিশ থাকবে, পুলিশ টেবিলের তলা থাকবে না, পুলিশের রোল প্লে করবে, পুলিশ কোনো পার্টি ক্যাডার হবে না। এইটা হচ্ছে মুশকিল। আমরা দেখতে অভ্যস্ত, অন্যায়টা দেখছি কিন্তু বলছি না, কালোকে কালো বলছে না, সাদাকে সাদা বলছে না, আমরা অভ্যস্ত হয়ে গেছি পুরো। মানে আমি যে বললাম ডেমোক্রেসি 4টে পিলার, একটা এক্সিস্ট করে, 3টে ম্যানেজ করে গেছে। প্রেস 22 জন মানে মার খেয়ে আপনাদেরই সবথেকে বেশিবার আমরা দেখেছি রাস্তায় আমরা হেঁটেছি। তাহলে বলুন, এই যে বোমা মারতে এলে আমরা কি ফুল ছুঁড়বো? উত্তরটা কি? উত্তর কিছু নেই। পুলিশ যদি না থাকে আত্মরক্ষার অধিকার নেই, তাহলে না পুলিশ পেটা মানে পুলিশকে কেন, এটা কেন বলা হচ্ছে বুঝবেন, এটা বুঝবেন তো। পুলিশকে টেবিলের তলা থেকে বার করতে হবে, পুলিশকে ভূতে ধরতে, যা সিস্টেম আছে, যা সিস্টেম, ওঝা হোক তান্ত্রিক হোক, পুলিশকে তো সোজা হয়ে দাঁড়াতে হবে। পুলিশ সোজা হয়ে দাঁড়াবে না, পুলিশ টেবিলের তলায় থাকবে কি ফাইল মাথায় দিয়ে ঘুরবে? সেটা তাই না, ওসব জুতো টুতো আমরা বলিনি, আমরা বলেছি অ্যাপ্রোপ্রিয়েট যে পুলিশকে সোজা হয়ে দাঁড়াতে হবে। টিট ফর ট্যাট বিশ্ববিখ্যাত স্ট্র্যাটেজি, নাহলে দেখে নেন, আমি আপনাকে সোর্স দিয়ে দেবো। টিট ফর ট্যাট স্ট্র্যাটেজিটা আপনি ম্যানেজমেন্টের শিক্ষক ঠিকই, কিন্তু আপনি ভেবে বলছেন তো একদম না পশ্চিমবঙ্গ ম্যানেজমেন্ট এডুকেশনের সঙ্গে ইনডাইরেক্টলি আমিও দীর্ঘদিন ধরে যুক্ত, বিভিন্ন রকম পরিচালনা সমিতিতে। আমি জানি না যে কোনো জায়গায় ম্যানেজমেন্টে আজকাল পড়ানো হয় টিট ফর ট্যাট। প্লিজ কাইন্ডলি লেট মি কমপ্লিট। আমি যতদূর বুঝি যে ম্যানেজমেন্টটা হচ্ছে যে অবাঞ্ছিত পরিস্থিতিগুলিকে দূরে সরিয়ে রেখে সেখান থেকে বেঁচে সেটাকে এক সাইডে করে নিজের উদ্দেশ্য সাধনের জন্য আর কি এগিয়ে যাওয়া। ম্যানেজমেন্টের টিট ফর ট্যাট যদি হয় তাহলে সেটা ম্যানেজমেন্ট নয়, দ্যাট ইজ এ ফেলিয়ার অফ ম্যানেজমেন্ট। আমি একবার মার এবং পাল্টা মারের এই যে তত্ত্ব, রাজনীতির তত্ত্ব, একেবারে যেটার প্রভাব পড়া উচিত একেবারে সাধারণ মানুষের তৃণমূল স্তরে, দ্রুত একবার দেখব। অমিত শাহের আশা অদূর ভবিষ্যতে রাজ্যে পদ্ম ফুটবে, কিন্তু তাঁর বঙ্গজয়ের স্বপ্ন কোন পথে পূরণ করবে রাজ্য বিজেপি? কিভাবে মোকাবিলা করবে তৃণমূলের? সোমবার সকালে দলের রাজ্য কমিটির সঙ্গে বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রথমেই জানিয়ে দেন তিনি বাংলার নেতাদের বক্তব্য শুনতে এসেছেন। তখন একে একে রাজ্যের নেতারা বলতে শুরু করেন। তারা মূলত অভিযোগ করেন পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা ভয়ঙ্কর সমস্যার মধ্যে আছেন, কারণ কোথাওই ঠিকমতো কর্মসূচি করা যাচ্ছে না, তৃণমূল লাগাতার আক্রমণ করছে। সূত্রের খবর, অমিত শাহ তখন বলেন, এই গল্প শুনতে আমি আসিনি, কোথাও কি পাল্টা দিতে পেরেছেন? তাহলে সেই গল্পটা শোনান। তৃণমূল মারবে, এতে অবাক হওয়ার কি আছে? উত্তরপ্রদেশে যদি সমাজবাদী পার্টির গুন্ডাদের মোকাবিলা করে ক্ষমতায় আসতে পারি, তাহলে এখানেও পারব। যদিও তৃণমূল এসবে গুরুত্ব দিতে নারাজ। শুধু ধমকানো, শুধু চমকানো, শুধু ভাঙা এবং সমাজকে দ্বিখণ্ডিত করবার এই পরিকল্পনা নিয়ে আপনারা অবিজেপি রাজ্যগুলোতে ঘুরছেন।
আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা আছে, আমাদের রাজ্যের মানুষের প্রতি আস্থা আছে। অমিত শাহর আগে অবশ্য দিলীপ ঘোষের গলাতেও শোনা গিয়েছে একই সুর। আমি টিএমসির ভাইদের বলে দিচ্ছি, অভ্যাসটা পাল্টে ফেলুন, নালে আমরা কিন্তু পুরোপুরি পাল্টে দেবো। বিজেপি আধা খেঁচড়া কাজ করে না, পুরো পালিশ করে দিয়ে ছাড়ে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। পশ্চিমবাংলায় পুলিশকে যে ঠেঙাবে সে ক্ষমতায় আসবে। অমিত শাহ রাজ্যে আসছেন, লক্ষ্য ঠিক করে দিচ্ছেন, দাওয়াই দিচ্ছেন, কিন্তু সেই পথে চলতে গেলে তো শক্তিশালী সংগঠন দরকার। সাম্প্রতিক একাধিক নির্বাচনে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এলেও রাজ্য বিজেপি কি পারছে সংগঠন ছড়াতে? কেন্দ্রে ক্ষমতায় আসার পর মিসড কলের মাধ্যমে রাজ্যে 40 লক্ষ সদস্যপদ সংগ্রহ করেছিল বিজেপি। এই প্রেক্ষাপটে সোমবার অমিত শাহ রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, সেই 40 লক্ষ সদস্য কোথায়? অক্টোবরের মধ্যে এদের চিহ্নিত করুন, নভেম্বর ও ডিসেম্বরে এদের খুঁজে বের করুন, বাড়িতে যান, তাদের দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করুন। অন্তত 40,000 কর্মীকে এই কাজে নামান, প্রত্যেক কর্মীকে 2টি করে বুথের দায়িত্ব দিন। অমিত শাহ টার্গেট ঠিক করে দিয়েছেন, হাতে সময় কম, আগামী দিনে রাজ্যে পদ্ম ভোটে কিনা তার উত্তর সময় দেবে। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। সোনবাবু, তাহলে মার খাওয়ার গল্প আর নয়, এবার মার দেয়ার গল্প, একদম স্পষ্ট ইঙ্গিত। মোটামুটি ভাবে দেখুন, মার খাওয়া মার দেওয়ার বাইরেও বলছি যে সাহস দেখানোর ব্যাপার। তো এই মহারাষ্ট্রের বিজেপি সাংসদ নানা পাটোলে তিনি কিন্তু সাহস দেখিয়েছেন, বলেছেন যে প্রকাশ্য মিটিংয়ে কৃষক আত্মহত্যা নিয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী নাকি ভয়ঙ্কর রেগে যান, মানে বিরুদ্ধে কিছু বললে। এবং আমি 3টে কথা খালি বলবো যে গতকালের যা সংবাদপত্রে প্রকাশ, দলীয় মিটিংয়েও প্রশ্ন উঠেছে ব্যাংকের সুদ কমে যাওয়া নিয়ে। জিএসটি পরিকল্পিতভাবে মানে চালু না করার ফলে সাধারণ মানে একেবারে ছোট ব্যবসায়ীদের কিভাবে অসুবিধা হয়েছে সেগুলো উল্লেখযোগ্য। এবং আরেকটা কথা হচ্ছে যে আরএসএস বিজেপি, তার মধ্যেও কিন্তু সংঘাত সৃষ্টি হয়েছে। বিজেপির একাধিক অর্থনৈতিক কর্মসূচিতে কিন্তু বাধা, মানে তার বিরোধিতা করেছে স্বদেশী জাগরণ মঞ্চ, ভারতীয় কিষাণ সংঘ, ভারতীয় মজদুর সংঘ। না না, একটু আগে মানে অমিত শাহজি বলছিলেন না যে পশ্চিমবঙ্গে শিল্প টিল্প সেরকম আসেনি, তাই কিছুদিন আগেই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া, যিনি এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছেন হতাশ হয়ে, তা তিনি একটা ওই নীতি আয়োগের সমীক্ষা করিয়েছেন, যাতে বলেছেন যে গত 3 বছরে নরেন্দ্র মোদীর আমলে শিল্পক্ষেত্রে যে মানে অসুবিধাগুলো আগে ছিল সেগুলোর কোনোভাবে সমাধান হয়নি, বরঞ্চ ওই যে সময়ের যে জায়গাটা সেটা বরঞ্চ আরো বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে দেশেও হয়নি, মাননীয় পার্থ চট্টোপাধ্যায় বলেছেন 2016-তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মিনিমাম কন্ট্রিবিউশন তো থাকতে হয়। কিছু নেই। আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম তাদের সমালোচনা করার একটা কন্ট্রিবিউশন, বিজেপির কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই। এবং আপনি খুব স্বাভাবিকভাবে টোটাল 98টা প্রকল্প, 59টা প্রকল্পে মানে বরাদ্দ অর্ধেক হয়েছে, আর 38টা প্রকল্প বন্ধ হয়ে গেছে। 38টা প্রকল্প বন্ধ হয়ে গেছে। এবং নীতি আয়োগের নতুন নীতির ফলে যেটা দেখা গেছে যে আগে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে ছিল 75-25, সেটা কমে এখন দাঁড়িয়েছে 60-40। ওই যে গল্পটা না, বেশি আর্থিক বরাদ্দ, সেই বরাদ্দটা কিভাবে ছাঁটাই হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, একটা উত্তর চাই। বলে গেছেন, আমি তো ওখানে ছিলাম না, তো আপনারা দুজনে এখানে আছেন, তো দয়া করে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর চাইছেন অমিত শাহ, মানুষ দেশবাসীদের উত্তর চাইছে কালো টাকা কোথায়, সন্ত্রাসের টাকা কোথায়, জাল টাকা কোথায়, 2 কোটি মানুষের চাকরি কোথায়, কেন 15 লক্ষ টাকা ফেরোলো না, কেন জিএসটি 100% কমে গেল, উত্তরটা কে দেবে? এত বড় তঞ্চকতা সাফল্য হিসেবে সেটা তো ভুলে গেছে। না বলি শুনুন, এই যে চাকরির হিসেব চাইলেন না, চাকরি 3 রকমের হয়। গভর্নমেন্টের চাকরি,
প্রাইভেট চাকরি আর সেলফ এমপ্লয়েড। এমপ্লয়মেন্ট 3 রকমের, গভর্নমেন্ট এমপ্লয়েড, 2 কোটি প্রাইভেট চাকরির এমপ্লয়েড, প্রতিশ্রুতি, সেলফ এমপ্লয়েড। 1.5 এবার লক্ষ দিয়েছে, এবার শুনুন না, সরকারি কোটি কোটি চাকরির মধ্যে 2 কোটি চাকরির মধ্যে 68 লক্ষ তো আরে এখানে পশ্চিমবাংলাতেই হয়ে গেছে। 1.5 লক্ষ চাকরি বলতে দিয়েছে। দেবেন না তো, আপনি বলতে বলুন, বলুন। Please, please, বলুন। এবার শুনুন না, চাকরি হয়েছে। গভর্নমেন্টে যে কয়েক লক্ষ দিয়েছেন আপনাদের দিয়েছেন, GDP কত প্রাইভেট নাম শুনুন দিয়েছে? শুনুন, প্রাইভেটের ডিসকাশন চলছে। না, না, এটা সে- ঘটনা শুনুন, দু self কোটি চাকরির employed-এ- মধ্যে পশ্চিমবঙ্গেই তো আরে 80 লক্ষ দাঁড়ান, চাকরি হয়ে দাঁড়ান, গেছে। দাঁড়ান। মমতা বলেছেন। আরে 1 কোটি 32 লক্ষ সারা ভারতবর্ষে। শুনুন, সেলফ এমপ্লয়েডে 7.5 কোটি লোন স্যাংশন হয়েছে, একদম মুদ্রা লোন 7.5 কোটি, 3 বছরে 2.5 কোটি করে 7.5 কোটি হয়। এটা পুরনো ডেটা বলছি, 2016 শেষের দিকে ডেটা বলছি। 7.5 কোটি মুদ্রা লোন স্যাংশন হয়েছে সেলফ এমপ্লয়েড স্কিমে, ঠিক আছে, যে যা নিজের মতো দাঁড়াবে। কেউ যদি সঙ্গে কাউকে নেয় সংখ্যাটা আরও বেশি হবে, বছরে 2.5 কোটি করে হলে 7.5 কোটি। চেক করে নেবেন, ডেটাটা বললাম আমি স্টুডিওতে বসে, তখন কিন্তু সব মুখ চুপ হয়ে যাবে। 10,000 এক নম্বর, স্টার্টআপ প্রজেক্ট, এক নম্বর, 10,000 স্টার্টআপ প্রজেক্ট। সব মুখ চুপ হয়ে যাবে। এক মিনিট, এক মিনিট বলতে দিন। আমি দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে কালকেও হুবহু যেভাবে আগের সফরে করেছিলেন, কাশীপুরে এক সমর্থকের পরিবারে গিয়ে অমিত শাহ মধ্যাহ্নভোজ সারবেন। কি মেনু দেখুন। বুধবার কাশীপুরের এই চালাঘরেই পাত পাড়বেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। উত্তর কলকাতার কাশীপুরে এই লকগেট রোড, সেইখানেই তিনি আসছেন। আমরা দেখতে পাচ্ছি 46H/R লকগেট রোড, এই বাড়িতেই তিনি আসছেন। আগেরবার পশ্চিমবঙ্গ সফরে এসে অমিত শাহ মূলত টার্গেট করেছিলেন দক্ষিণ কলকাতাকে। কর্মসূচির ফাঁকে জনসংযোগের লক্ষ্যে সেখানকার কর্মী সমর্থকদের বাড়িতেই সেরেছিলেন মধ্যাহ্নভোজ। এবার তার লক্ষ্য উত্তর কলকাতা। বুধবার তার মধ্যাহ্নভোজের বন্দোবস্ত হয়েছে কাশীপুরের লকগেট এলাকায় মানস সেনের বাড়িতে। বিজেপি কর্মী মানস একটি শপিং মলের কর্মী, অতিথি হেভিওয়েট, তাই আয়োজনের কোনো ত্রুটি নেই। অমিত শাহর জন্য মেনুতে থাকছে ভাত, শুক্তো, 4 রকমের ভাজা, পোস্ত, আলু ফুলকপির তরকারি, চাটনি, দই, মিষ্টি। এই খাটটা সরিয়ে দেওয়া হবে, এখানে বসেই খাবেন কৈলাস বিজয়বর্গীয়, সেই সঙ্গে হচ্ছে শিবপ্রকাশজি এবং সেই সঙ্গে অমিত শাহ, আরও অনেকেই থাকছেন। আমি তো বিশ্বাস করতে পারছি না যে অমিত শাহ আমার বাড়িতে আসছে, এত বড় মানুষ। ভাবছি স্বপ্ন দেখছি, কিন্তু সত্যি আসছে। আমাদের ভারতের সুপুত্র আমাদের বাড়িতে আসছে, গর্বের ব্যাপার। বাড়ির মহিলারা মঙ্গলবার থেকে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে খাওয়ার ফাঁকে সময় পেলে বিজেপি সভাপতিকে কিছু সমস্যার কথাও বলতে চান তারা। তাকে বলবো একটুখানি সমস্যা আছে, এই পাড়ায় একটু সমস্যা আছে, তারপরে কলের একটু সমস্যা আছে, যেগুলো যেন একটুখানি করে। এখানে দেখা হলো বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতির সঙ্গে, যিনি পরিষ্কার বলেই দিলেন কেন এই বাড়িকে তারা বেছে নিয়েছেন। এমন ঘর চাইছেন যারা দরিদ্র হোক, গরিব হোক, কারণ আমাদের পার্টির একটা অল ইন্ডিয়া প্রোগ্রাম চলছে, যারা রিফ্লেক্ট পারসন, তাদের বাড়িতে গিয়ে আমরা যে কেওস আছে, যে বিজেপি উঁচু জাতের পার্টি, বিজেপি ধনীদের পার্টি, ওটাকে আমরা নিউট্রালাইজ করার প্রয়াস করি। অমিত শাহর এই মধ্যাহ্নভোজ কর্মসূচি নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। আদিবাসীর বাড়ি ভাত খেয়ে আর 5 তারার হোটেলে রাতে খাবার খেয়ে তাদের পাশে থাকতে পারবেন? আগেরবার নকশালবাড়িতে যে মাহালি দম্পতির বাড়িতে অমিত শাহ মধ্যাহ্নভোজ সারেন, তারা পরে তৃণমূলে যোগ দেয়, জানিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর বিতর্কও হয়। এবার ফের রাজ্যে এসে সেই পথেই হাঁটবেন অমিত শাহ, পাত পাড়বেন বিজেপির এক সাধারণ কর্মীর বাড়িতে। অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আপনার নকশালবাড়ি ঘটনা মনে আছে তো? হ্যাঁ, ধরে রাখতে পারবেন তো সমর্থকদের? গীতা মাহালি আর আপনার হ্যাঁ, রাজু মাহালি একদম। রান্না করে খাওয়ালো, বেচারারা কিডন্যাপ হয়ে গিয়ে তারপর বাধ্য হলো। কি কিডন্যাপ হলো আমি বুঝলাম না, আমি তো বাধ্য দেখলাম হলো ও তো তৃণমূল বলতে যে আমি কংগ্রেস তৃণমূল অফিসে হয়ে গিয়েছি। জয়ধ্বনি করছে তৃণমূল এই হচ্ছে কংগ্রেস, গল্প। না, এখনো করছে। সেটাই হচ্ছে শান্তি, সেটাই হচ্ছে সেটাতে বলছে এইভাবে শান্তিপূর্ণ ভাবে, শান্তিপূর্ণ ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের এত পরিবার থাকতে হঠাৎ মাহেলি পরিবারকেই
তৃণমূলে যাওয়ার কি প্রয়োজনটা ছিল? কারণ ওটা ফোর্স। আমরা দেখেছি পূজারি থেকে বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধি তারা কিন্তু থাকতে পারেননি। আমরা এবিপি স্টুডিওতে বুঝবো না, গ্রামে যে কোনো মানুষ উচ্চারণ করতে হলে যে কি ফেস করতে হয় তারা জানেন। এই মানুষগুলো আমরা মনে করি পঙ্কজ দা, দলের তো এটাও দায়িত্ব যে তাকে সুরক্ষা দেয়া। আমি যদি ধরে নিই যে ভয়ঙ্কর খারাপ অবস্থা, সন্ত্রাস চলছে, তাকে দল সুরক্ষা দিতে পারলো না। যে মাহালি দম্পতির বাড়িতে 24 ঘন্টা আগে অমিত শাহের মতো জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এসে ঘুরে গেলেন, তিনি যদি কিডন্যাপ হন আর পরের দিন হাসি মুখে বলেন যে আমি তৃণমূল দলটাকে ভালোবাসি সেই দম্পতি, তাহলে দায়টা তো দলেরও একজন। যদি তিনি আপনাদের কথা মতো যদি কিডন্যাপ হন, কোট আন কোট, তারা নিজেরা বলছেন আমরা কোনো কিডন্যাপ হয়নি, কোনো চাপ নেই। আপনি আরেকজন নেত্রীর কথা বললেন, দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিলেন, 24 ঘন্টার মধ্যে তৃণমূলে যোগ করলেন। তাহলে আমি বলছি যে দলের আপনাদের প্রত্যেকের পদাধিকারীদের দায়িত্ব তাদের সুরক্ষা দেওয়া। যদি এই ফোর্স করা হয় পুলিশকে দিয়ে, তাহলে কর্মীকে বাঁচানোর রাস্তাটা কি? ফোর্সের সুযোগটা দেবেন। তাহলে কর্মীকে আমি কি করে বাঁচাবো? কর্মীকে বাঁচাবো, তাকে তখন শক্তি প্রদর্শন করতে হবে। করে কারা গেছিলেন তাদের বাড়িতে, দলিতদের বাড়িতে যাওয়া খুব আনন্দের কথা, আমরা স্বাগত জানাচ্ছি, খুব ভালো। গরিবদের বাড়ি যাচ্ছেন, দরিদ্র বাড়ি যাচ্ছেন, দলিতদের বাড়ি যাচ্ছেন, খুব ভালো কথা। ও যে জোর করে রান্না করে খুব ভালো করেছেন। আপনি যেমন বলছেন জোর করে রান্নাটাও করিয়েছিলেন। আমি তা বলি এরকম বলবেন না, 100 বার বলবেন না। যারা দলিতদের সম্বন্ধে, যারা না আমি যারা দলিতদের সম্বন্ধে সাহারানপুরে এই ঘটনা ঘটায়, যারা গুজরাটে এই ঘটনা ঘটায়, যারা রোহিত ধর্মের সম্বন্ধে এই কর্মকাণ্ড করে, তারা দলিতদের সম্বন্ধে কি ধারণা পোষণ করে? আজকে সিউড়িতে কি হয়েছে? আচ্ছা বেশ, আজকে দিল্লিকে আমি খালি একটা কথা বলবো, আপনি কেন এত আশাহত হচ্ছেন? যে দল মিসড কলের সদস্য করে, পশ্চিমবঙ্গে ৭৭,৪২১টা বুথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলছে বিস্তারক যাত্রায় ৩,৫৯৫টা বুথে পৌঁছেছে। খুব স্বাভাবিক। যে দল মিসড কলের সদস্য করে, পশ্চিমবঙ্গে ৭৭,৪২১টা বুথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলছে বিস্তারক যাত্রায় ৩,৫৯৫টা বুথে পৌঁছেছে। খুব স্বাভাবিক। আপনি জয়েন করেই গেছেন, এত ভেতরে পোশাকটাও পরে নিয়েছেন, বলতে পারেননি। কংগ্রেস থেকে যারা জাতীয় স্তরে সর্বভারতীয় সভাপতি, কংগ্রেস থেকে যারা বিজেপিতে যাচ্ছেন গোটা দেশ জুড়ে, এখন তো একটা স্রোতের মতো অনেকে যাচ্ছেন নেতা টেতারা, তারাও কি চাপে ভয়ে এবং কিডন্যাপড হয়ে যাচ্ছেন নাকি? আমার প্রশ্নটা যে দল বদলটা এখন রীতি, দল বদলের সঙ্গে নৈতিকতার সম্পর্কটা ক্রমশ আলগা হচ্ছে না। এটা দেখুন অনেক ক্ষেত্রে এটা হয়েছে যে আপনি বলুন না কত বামপন্থী বিজেপিতে এই রাজ্যে এসছে, তারা কি ভয় এসছে? বহু ক্ষেত্রে এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, গ্রাম বাংলা যে অঞ্চলটা যে জিনিসটা ঘটছে, তাতে আপনি খুব ভালো করেই বুঝতে পারেন যে ওই নিরন্ন মানুষগুলো নিজেকে রক্ষা করতে পারছেন না, এবং পার্টির নিশ্চয়ই এমন কোনো শক্তি নেই যে তাকে রক্ষা করতে পারে সেই রকম জায়গাটা। এবং যে কারণের জন্যই তো বুথ লেভেল অভিযান, যে কারণে এই যে তরজা হচ্ছে এই বিজেপি তৃণমূল ইস্যুটা হচ্ছে যে দুটো দলই তাদের মতো করে বলপূর্বক রীতি আধিপত্যবাদের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত করতে চায়। দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এটা করে চলেছে, তার এত হাজার উদাহরণ আছে, তার কোনো আর কি শেষ নেই। আর বিজেপিকে যদি বিজেপি বিজেপি তাদের যে পলিসি এবং তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে ওয়ার্ল্ড ভিউ, তাতে হিংসা হচ্ছে একটা বড় গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা গণতান্ত্রিক ব্যবস্থার আশ্রয় নিচ্ছে, কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস আমি মনে করি যে গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল,
এবং তার মধ্যে গণতান্ত্রিকতার প্রবণতা যথেষ্ট রয়েছে, কিন্তু স্থানীয় স্তরে রাজ্যে যেভাবে তারা আর কি জোর করে প্রতিষ্ঠিত করতে চাইছে নিজেদেরকে, তো সেটা কোনোভাবে কাম্য হতে পারে না। বিজেপির গণতান্ত্রিকতার ভাবনাটাই হ্যাঁ, সেই 1992 সাল থেকে 2015 সাল পর্যন্ত সারা ভারতবর্ষে 14 সাল আগে পর্যন্ত সারা ভারতবর্ষে 70 জন সাংবাদিক খুন হয়েছেন বিভিন্ন কংগ্রেস শাসিত রাজ্যে, এবং প্রায় 10,000-এর উপর সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে। না না, এই রকম অবস্থাটা আমি তোমাকে বলে দিই, উনি যে পিরিয়ড বলছেন সেই পিরিয়ডের মধ্যে 5 জন প্রাইম মিনিস্টার ছিলেন যারা কংগ্রেসের। পঞ্চকুলা জিজ্ঞেস করো, আপনি যে পিরিয়ডের মারা গেছে তাণ্ডব চলেছে, প্রশাসন আপনাকে শিখতে হবে না। তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করলেন অমিত শাহ। বিজেপি বলছে এই অনুষ্ঠানে কার্তিক ঘোষের পরিবারকেও ডাকা হয়েছিল, তারা নাকি ভয়ে আসেননি। কিন্তু কার্তিক বাবুর পরিবার বলছে তারা কিছু জানেনই না। দেখুন। কথা ছিল আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করবেন অমিত শাহ, তবে একটি পরিবারের অনুপস্থিতি ঘিরে এই কর্মসূচি ঘিরে তৈরি হলো বিতর্ক। বসিরহাটের হিংসায় নিহত কার্তিক ঘোষ। বিজেপির দাবি তাঁর পরিবারকে অমিত শাহর সভায় আমন্ত্রণ জানানো হয়, যদিও তাঁরা আসেননি। মৃত কার্তিক ঘোষের স্ত্রী পুত্রের দাবি তাঁরা এরকম কোনো আমন্ত্রণ পত্রই পাননি। আমরা কিছু জানি না বা আমাদের কিছু জানাই হয়নি। না, আমাদের কেউ ডাকেনি, আমার শরীরে খবর পাইনি, আপনারা এসে বললেন তাই শুনলাম। বিজেপি অবশ্য আমন্ত্রণ না পাওয়ার দাবি মানতে নারাজ। তাঁদের দাবি ভয়ের চোটেই এই পরিবার অমিত শাহ সভামুখও হতে পারেনি। কার্তিক ঘোষের পরিবার আসেনি ভয়েতে, জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করতে সবাই চায় না, সেই জন্য তারা আসার সাহস পাননি। আক্রান্ত বিজেপি নেতাকর্মীদের সঙ্গে দেখা করার পর অমিত শাহ কার্যত একই অভিযোগে সুর চড়িয়েছেন। शायद ही दुनिया में किसी कोई जगह पे इससे ज्यादा पॉलिटिकल हिंसा होती होगी, इससे ज्यादा निर्मम पॉलिटिकल हिंसा होती होगी। অমিত শাহ বলছেন বাংলায় হিংসার কথা, তৃণমূল পাল্টা তুলছে বিজেপি শাসিত হরিয়ানায় হিংসার কথা। রাম রহিমটাকে একই দিনে কত লোকের মৃত্যু হলো। সব মিলিয়ে হিংসা নিয়েও তরজার পারদ সপ্তমে। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।